আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। রাষ্ট্র চালাবার সবচেয়ে সহজ পথ হলো নির্দেশ জারি করা, আর সবচেয়ে কঠিন পথ হলো আইন প্রণয়ন। কারণ নির্দেশ একদিনে হয়, আইন সময় নেয়। নির্দেশে তর্ক কম, আইনে বিতর্ক বেশি। নির্দেশে গতি আছে, আইনে জবাবদিহি। গত 18 মাসে আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের হাতে নির্দেশের এক প্রবল ঝড় বই, অধ্যাদেশের পর অধ্যাদেশ। সংখ্যাটা কত জানেন? 133। গড়ে 5 দিনেরও কম সময়ে একটি করে অধ্যাদেশ। 2026 সালের প্রথম 1.5 মাসে 45 দিনে 36টি। যেন রাষ্ট্রযন্ত্রের এক অভূতপূর্ব দক্ষতা। 1.5 দিনেরও কম সময়ে একটি আইন সদস্য করে। সংবিধানের 93 অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দেয় সংসদ অধিবেশন না থাকলে এবং যদি আশু ব্যবস্থা গ্রহণের প্রয়োজন দেখা দেয়। তবে মনে রাখতে হবে, এটি কিন্তু রাষ্ট্রপতির ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে না, এটি সরকার প্রধানের ইচ্ছা ও অনিচ্ছার উপরে নির্ভরশীল। ওই যে অনুচ্ছেদটির কথা বলছিলাম, ওই অনুচ্ছেদের ভেতরেই লুকিয়ে আছে কঠিন সীমারেখা। সংবিধান বহির্ভূত আইন করা যাবে না, একদমই না। অধ্যাদেশ দিয়ে সংবিধান সংশোধন বা বিলুপ্ত করা যাবে না। আগের অধ্যাদেশ টিকিয়ে রাখতে নতুন অধ্যাদেশ জারি করা যাবে না। অর্থাৎ অধ্যাদেশ হচ্ছে এক ধরনের জরুরি সেতু বা ব্রিজ, স্থায়ী কোনো মহাসড়ক নয়। সেতুটা তৈরি করা যায়, কিন্তু সেটা দিয়ে শহর করা যায় না। এখন মূল প্রশ্ন, 133টি অধ্যাদেশ কি সত্যি 133টি আশু পরিস্থিতির প্রতিফলন, নাকি একটা রাজনৈতিক মুহূর্তে প্রশাসনিক তাড়াহুড়ো? আমরা সবাই জানি, আপনি জানেন, আমি জানি, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছিল এক গভীর রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে। জুলাই গণ অভ্যুত্থান, শাসন পরিবর্তন, রাষ্ট্রযন্ত্রের পুনর্গঠন, এই আবেগময় ও উত্তাল সময়ে দ্রুত সিদ্ধান্তের প্রয়োজন ছিল। কিন্তু মনে রাখতে হবে, দ্রুততা আর স্থায়িত্ব এক জিনিস নয়। রাষ্ট্র সংস্কারের মতো দীর্ঘমেয়াদী কাজ কি অধ্যাদেশের উপর দাঁড়াতে পারে? এটা একটা বড় এবং মৌলিক প্রশ্ন। সংসদের প্রথম অধিবেশন 12ই মার্চ। 93 অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ 2 বলছে আমাদের সংবিধানের অধ্যাদেশগুলো প্রথম দিনেই সংসদে উপস্থাপন করতে হবে। এরপর সংসদের হাতে থাকবে 3টি পথ: একসঙ্গে বাতিল করা, ধাপে ধাপে বাতিল করা, অথবা কিছু না করা। কিন্তু তৃতীয় পথটি আসলে ফাঁদ। সংসদ অবশ্য চাইলে পাশও করতে পারে, আইনও করে ফেলতে পারে অর্ডিন্যান্সগুলোকে। তো যেটা বলছিলাম, যে তৃতীয় পথটি হচ্ছে আসল ফাঁদ। কারণ 30 দিনের মধ্যে যদি সেগুলো আইন হিসেবে পাশ না হয়, সব অধ্যাদেশই স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা হারাবে, সোজা ভাষায় মারা যাবে। এখানেই শুরু প্রকৃত নাটক। যদি কোনো অধ্যাদেশ সংসদে আইন হিসেবে পাশ না হয়, তাহলে সেই অধ্যাদেশের অধীনে নেওয়া সিদ্ধান্ত, নিয়োগ, বাতিল, পুনর্গঠন সবকিছুর আইনি ভিত্তি প্রশ্নবিদ্ধ হবে। রাষ্ট্র কি আবার শূন্যে ফিরে যাবে, নাকি সংসদ দ্রুত আইন প্রণয়ন প্রক্রিয়ায় সেগুলোকে পুনর্জীবন দেবে? আইন বানানো কোনো একদিনের কাজ নয়, আমি এটা আগেও বলেছি। অর্ডিন্যান্স নির্দেশ আপনি একদিনে দিয়ে দিতে পারেন, 1 ঘন্টায় দিয়ে দিতে পারেন, কিন্তু আইনটা একদিনের কাজ নয়। মন্ত্রণালয়ের সারসংক্ষেপ, মন্ত্রী পরিষদের অনুমোদন, খসড়া, মুদ্রণ, বিতর্ক, সংশোধনী, পাশ, রাষ্ট্রপতির সম্মতি, একটা পূর্ণাঙ্গ প্রক্রিয়া। 30 দিনের মধ্যে কতগুলো অধ্যাদেশ এই দৌড় শেষ করতে পারবে? এবং মনে রাখতে হবে, 12ই মার্চ সংসদ শুরু হলে তারপরে ঈদের ছুটি কিন্তু আছে, যে সময় সংসদ আসলে কাজ করতে পারবে না। এই 133-এর মধ্যে কয়েকটি বিশেষভাবে স্পর্শকাতর। জুলাই গণ অভ্যুত্থান, সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ 2026, যা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নতুন মামলা নিষিদ্ধের বিধান দেয়। একদিকে আবেগ, হাজারো প্রাণহানি, নির্যাতনের স্মৃতি, অন্যদিকে আইনের শাসন। কোনো ফৌজদারি অপরাধ কি অধ্যাদেশ দিয়ে দায়মুক্ত করা যায়? সংবিধান কি এমন সার্বিক দায়মুক্তি অনুমোদন করে? এই দ্বন্দ্ব শুধু আইনগত নয়, নৈতিকও। সংসদ যদি এটিকে আইন করে, তবু উচ্চ আদালতের চ্যালেঞ্জের পথ খোলা থাকবে। রাষ্ট্র কি আবেগ আর আইনের মাঝখানে একটি সুষম রেখা টানতে পারবে? উত্তর খুব সহজ নয়। আরেকটা বড় প্রশ্ন আছে, সংবিধান সংস্কার পরিষদ গঠন। গণভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে, ফলে সংস্কারের একটি নৈতিক রাজনৈতিক ম্যান্ডেট তৈরি হয়েছে। কিন্তু অধ্যাদেশ দিয়ে গঠিত কোনো পরিষদ কি সংবিধান স্পর্শ করতে পারে? আবার এই সংবিধান সংস্কার পরিষদের শপথ কিন্তু বিজয়ী দল নেয়নি, বিএনপি নেয়নি, জামাত নিয়েছে, এনসিপি নিয়েছে। সংবিধান সংশোধনের পথ সংবিধানেই নির্ধারিত। যদি অধ্যাদেশ সেই সীমা অতিক্রম করে, সংসদ কি সেটিকে বৈধতা দেবে, নাকি বলবে সংস্কার চাই কিন্তু পথ হতে হবে
সংবিধান সম্মত। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 থেকে 32 বছর করা হয়েছে অধ্যাদেশে। তরুণদের প্রত্যাশা, আন্দোলনের শক্তি, রাজনৈতিক সমর্থন সব মিলিয়ে এটা একটা জনপ্রিয় সিদ্ধান্ত। কিন্তু মনে রাখতে হবে, জনপ্রিয়তা আর বৈধতা আলাদা বিষয়। সংসদ যদি এটিকে বাতিল করে তরুণ সমাজে প্রতিক্রিয়া হতে পারে, আবার যদি রেখে দেয় তবু প্রশ্ন থাকবে প্রশাসনিক প্রস্তুতি ছিল কি, আর্থিক প্রভাব বিবেচনা করা হয়েছিল কিনা, এই প্রশ্ন থাকবে। রাষ্ট্রনীতিতে আবেগের জায়গা আছে, কিন্তু টেকসই নীতির জন্য হিসেব নিকাশটাও কিন্তু করা দরকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার অধ্যাদেশ, এটিও এক জটিল অধ্যায়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে নিষেধাজ্ঞা কোনো স্থায়ী সমাধান দেয় না, বরং আইনি নৈতিক প্রশ্ন তোলে। গণতন্ত্রের মৌলিক নীতিক আইনের ভিত্তিতে সিদ্ধান্ত। সংসদ যদি নিষেধাজ্ঞা বহাল রাখে সেটি হবে রাজনৈতিক সিদ্ধান্ত, যদি না রাখে সেটিও রাজনৈতিক। কিন্তু উভয় ক্ষেত্রেই যুক্তি চাই, স্বচ্ছতা চাই। আমরা ভুলে যেতে পারি না, কোনো অবস্থাতেই ভুলে যেতে পারি না অধ্যাদেশ সাময়িক। 30 দিনের ঘড়ি টিকটক করছে। সংসদের সামনে এখন এক ধরনের রাষ্ট্রিক অডিট, কোনটি প্রয়োজনীয়, কোনটি সংবিধান সম্মত, কোনটি রাজনৈতিকভাবে কাম্য, কোনটি নৈতিকতায় বা নৈতিকভাবে টেকসই। সব অধ্যাদেশ আইন হবে না, এটা স্পষ্ট। কিন্তু যেগুলো হবে না সেগুলোর অধীনে নেয়া পদক্ষেপের কি হবে? আমরা দেখেছি যে অতীতে আদালত বলেছে অধ্যাদেশ লুপ্ত হলে তার অধীনে সম্পন্ন কার্যক্রমের বৈধতা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। প্রতিটি ক্ষেত্র আলাদা করে দেখতে হয়, অর্থাৎ সামনে কেবল সংসদীয় বিতর্ক নয়, বিচারিক পর্ব আসতে পারে। আমার ধারণা সরকার, সরকারি দল সেটা তাদের মাথায় রেখেছেন। এখানে একটা বড় রাজনৈতিক বাস্তবতা আছে। অন্তর্বর্তী সরকারকে শুরুতে প্রায় সব দল সমর্থন দিয়েছিল। সেই সমর্থনের নৈতিক শক্তিতে বহু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন নির্বাচিত সরকার এসছে, নির্বাচিত সরকারের দায় ভিন্ন। তাদের সিদ্ধান্তকে জনগণের ম্যান্ডেট, সংবিধানের সীমা এবং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় স্বার্থ, এই তিনের সমন্বয় নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বা ক্ষমতাসীন দল, তারা যদি সব অধ্যাদেশ বহাল রাখে প্রশ্ন উঠবে তাহলে সংসদের ভূমিকা কোথায়? আবার যদি অধিকাংশ বাতিল করে প্রশ্ন উঠবে তাহলে অন্তর্বর্তী আমলে নেয়া পদক্ষেপের দায়। আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গতি নয়, গুণগত মান, যেটা বড় অভাব আমাদের দেশে। আমরা সবকিছু সংখ্যা দিয়ে দেখতে চাই, কিন্তু কোয়ালিটি বিবেচনা করি না। রাষ্ট্র সংস্কার অধ্যাদেশ দিয়ে হয় না, হয় রাজনৈতিক ঐকমত্য, খোলামেলা বিতর্ক এবং সংসদীয় প্রক্রিয়া। 133টি অধ্যাদেশ একটি প্রশাসনিক কৃতিত্ব হতে পারে, কিন্তু তা কি গণতান্ত্রিক পরিপক্কতার পরিচয়? আইন কেবল কাগজে নয়, এটি সামাজিক চুক্তি। সেই চুক্তি যত দ্রুত লেখা হয় তত দ্রুত ভঙ্গুর হয়। সংসদের সামনে এখন একটা সুবর্ণ সুযোগ। তারা চাইলে প্রতিটি অধ্যাদেশ আলাদা করে বিশ্লেষণ করতে পারে, প্রয়োজনীয়তা, তার সংবিধান সম্মততা, আর্থিক প্রভাব, মানবাধিকার প্রভাব, প্রশাসনিক সক্ষমতা। এটি বাছাই করার তালিকা তৈরি করে দ্রুত আইন প্রণয়ন প্রক্রিয়ায় নিতে পারে। বাকিগুলোকে ইতিহাসের অংশ হতে দিতে পারে। এতে অন্তর্বর্তী আমলের আবেগও অস্বীকার করা হবে না, আবার সংবিধানের শৃঙ্খলাও রক্ষা পাবে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে সরকারকে এই দুটো দিক ব্যালেন্স করে চলতে হতে পারে, বা সংসদকে। সবশেষে রাষ্ট্র পরিচালনা ম্যারাথন, স্প্রিন্ট নয়। এটা ওয়ান ডে ম্যাচ নয় ক্রিকেটের, এটা টেস্ট ম্যাচ। অধ্যাদেশ স্প্রিন্টের মতো, সংসদীয় আইন ম্যারাথনের মতো। আমরা যদি টেকসই গণতন্ত্র চাই তবে মাঝখানের পথেই হাঁটতে হবে। 30 দিনের কাউন্টডাউন কেবল একটি সাংবিধানিক সময়সীমা নয়, এটি আমাদের রাজনৈতিক পরিপক্কতার পরীক্ষা। আমরা কি আবেগের ঝড়ে ভেসে যাব, নাকি আইন ও চুক্তির মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেব? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে অধ্যাদেশের ঝড় শেষে রাষ্ট্র কতটা স্থিতিশীল থাকবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার জন্য